ব্যাক পেইন এটা এত বড় একটা সাবজেক্ট এবং এটার বার্ডেন এত বেশি এবং এটার ইনভলভমেন্ট এতগুলো ডিসিপ্লিন মিলে যে এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে এটার গুরুত্ব অনেক বেশি। এটার জন্য মানুষের কর্মঘণ্টা কমে যাচ্ছে, অনুপস্থিত থাকতে হচ্ছে, মানুষের রাষ্ট্রের অনেক খরচ বেয়ার করতে হচ্ছে ব্যাক পেইন নিরসনের জন্য। এই জন্য এই সাবজেক্টটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বলা হয়ে থাকে প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভুগে থাকে। এই ব্যাক পেইন কেন হয় একটা কোশ্চেন তো হতেই পারে, এই ব্যাক পেইনটা কেন হয়। বেসিক্যালি যদি আমরা বলি ব্যাক পেইনের বেসিক কারণ তিনটি বা চারটি। প্রথম যে কারণটি যেটা হরহামেশাই হয়ে থাকে, ইয়াং এজে হয়ে থাকে অথবা যে কোনো এজেই হতে পারে, সেটা ব্যাক স্ট্রেন, আঘাতজনিত মাসল স্ট্রেন অথবা ব্যাকের যে লিগামেন্টসগুলো আছে সেই লিগামেন্টস ইনজুরি হলেও ব্যাক পেইন হতে পারে, অথবা জয়েন্টের উপরে সামান্য চাপ লাগলে ব্যাক পেইন হতে পারে। এটাই 60%। এবং এই পেইনটি সাধারণত সেলফ রিমিটিং, এগুলো রেস্ট দিলে, কিছু অ্যাডভাইস দিলে এবং সামান্য কিছু মেডিসিনেই এটি ভালো হয়ে যায়। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। কিন্তু ব্যাক পেইন নিয়ে যখন পেশেন্ট জ্বর নিয়ে প্রেজেন্ট করে, যখন রেস্টে ব্যাক পেইন হয়, যখন রাতের বেলা ব্যাক পেইন হয় এবং যখন ব্যাক পেইনের সাথে নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, পা অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, পা দুর্বল হয়ে যাচ্ছে অথবা পেশাব পায়খানার সমস্যা হয়, এইসব জায়গায় ব্যাক পেইন খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন। এই রেড ফ্ল্যাগ সাইন নিয়ে যখন পেশেন্ট প্রেজেন্ট করে তখন আমাদেরকে সার্চ করতে হয় যে এটার কারণ কী। এটার কারণ হতে পারে স্পাইনাল টিউমার, এটার কারণ হতে পারে বনি টিউমার, এটার কারণ হতে পারে টিউবারকুলোসিস, এটার কারণ হতে পারে ডিস্ক প্রোলাপস, এটার কারণ হতে পারে স্পাইনাল কর্ড সহ নিউরোলজিক্যাল লিশন। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনির পেশেন্ট ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করেছে, গাইনোকোলজিক্যাল পেশেন্ট ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করেছে। ভার্চুয়ালি প্রায় প্রতিটি ডিসিপ্লিনের রুগীকেই ব্যাক পেইন ফেস করতে হয়। তবে আলটিমেটলি ব্যাক পেইনের পেশেন্টগুলো অর্থোপেডিক এবং স্পাইন সার্জন যারা, তাদের কাছে চলে আসে এইসব সিমটম যখন তাদের সঙ্গে যুক্ত হয়। সো এই পেইন যখন নিয়ে আসবে তখন এটার একটা ডিপ লুক অ্যান্ড ডিপ সার্চ ভেরি ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ দ্য প্রবলেম। এটা কি ডিস্ক প্রবলেম, এটা কি সার্জারি লাগবে নাকি কনজারভেটিভে ভালো হবে, এটা কি কর্ডা ইকুইনাস সিনড্রোম, তার কি বায়োল ব্লাডার ইনভলভ হয়েছে নাকি বায়োল ব্লাডার ইনভলভ হয়নি, এই যে জ্বর হচ্ছে জ্বরের কারণ কি, এটা কি কোনো টিবি নাকি ইনফেকশান, এই জিনিসগুলো সার্চ করা খুবই দরকার। যখন কোনো পেশেন্টের এই সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে ব্যাক পেইন, তখন এই পেশেন্টকে ইমিডিয়েটলি অর্থোপেডিক এবং স্পাইন সার্জনের শরণাপন্ন হতে হবে, কারণ এটার দেরিতে এই রোগটি জটিল আকার ধারণ করতে পারে এবং সেটা সার্জারিতেও ইনকিউরেবল হতে পারে। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। সো আমি বলবো ব্যাক পেইন এটা একটা ব্যাক সাবজেক্ট। ব্যাক পেইনের পেশেন্ট প্রথম দিন থেকেই যদি সচেতন হয়, ঔষধ ছাড়াও 60% পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, কোনো ফার্মাকোলজিক্যাল কোনো এজেন্ট ছাড়াও ভালো হয়ে যেতে পারে। ক্রনিক কিছু ব্যাক পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে ওল্ড এজে, জয়েন্ট ডিসঅর্ডার নিয়ে, জয়েন্ট আর্থাইটিস নিয়ে অথবা আর্থোপ্যাথি নিয়ে অথবা ডিজেনারেটিভ চেঞ্জের কারণে। এই ডিজিজগুলোর জন্য ফিজিওথেরাপি সহ বেশ কিছু জিনিস, লাইফ মডিফিকেশান, পেশেন্টের পোস্টার ট্রেনিং, পেশেন্টের এক্সারসাইজ, ওয়েট রিডাকশান, কোমরবিডিটিস যেগুলো থাকে সেগুলোকে লিমিট করা, এই জিনিসগুলো প্রয়োজন হয়। কাজেই বলবো যথাসময়ে যথাস্থানে কনসাল্ট করাটার মধ্যেই এবং সঠিকভাবে এই নিয়মকানুন এবং ব্যাক পেন নিরোধক যে অ্যাডভাইসগুলো থাকে সেগুলো মেনে চলার মধ্যেই ব্যাক পেন থেকে মুক্তির সফলতা।